বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো সাধারণ অঙ্কে মেলানো যায় না। যেখানে রাজনীতি মানেই ক্ষমতা, আর ক্ষমতা মানেই দখল, প্রতিযোগিতা আর সংঘাত, ঠিক সেখানেই এমন কিছু সিদ্ধান্ত আসে যা আমাদের ভাবতে বাধ্য করে। ক্ষমতার লোভ যেখানে মানুষকে অন্ধ করে দেয়, যেখানে একটি আসন, একটি মন্ত্রিত্ব, একটি পদ মানুষকে নিজের আদর্শ, নীতি, এমনকি আত্মসম্মান বিসর্জন দিতে বাধ্য করে, সেই জায়গাতেই একজন মানুষ সব সুযোগ হাতের মুঠোয় পেয়েও নিঃশব্দে সরে দাঁড়াচ্ছেন। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব। এই মানুষটির নাম মুফতি সৈয়দ রেজাউল করিম, যাকে মানুষ চেনে পীর সাহেব চরমোনাই নামে। বাংলাদেশের রাজনীতিতে তিনি এমন এক নজির স্থাপন করে চলেছেন যা হয়তো ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি রহস্য, একটি ব্যতিক্রমী অধ্যায় এবং একটি ভিন্নধর্মী রাজনৈতিক দর্শন হয়ে থাকবে। এই গল্প বুঝতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আসলে কেমন। বাংলাদেশে দলের প্রধান মানেই ক্ষমতার কেন্দ্রবিন্দু। দলের প্রধান হলে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখাটা প্রায় বাধ্যতামূলক। প্রধানমন্ত্রী হলে অনেকেই আবার রাষ্ট্রপতির পদটিও নিজের দখলে রাখতে চান। সংসদ নেতা, দলীয় প্রধান, সরকার প্রধান, যে পদই থাকুক না কেন, সব জায়গায় নিজের নাম রাখতে চাওয়াটাই এদেশের রাজনৈতিক সংস্কৃতি। ইতিহাসে তাকালেই দেখা যায় শেখ হাসিনা, খালেদা জিয়া দুজনেই ছিলেন দলের প্রধান, সংসদীয় দলের নেতা এবং প্রধানমন্ত্রী। এই ধারাই ছিল, এই ধারাই এখনো চলছে। কিন্তু এই ধারার বাইরে গিয়ে একজন মানুষ সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছেন। তিনি একটি দলের প্রধান, আর সেই দলটি কোনো সাধারণ দল নয়। জনপ্রিয়তার দিক থেকে বিবেচনা করলে এই মুহূর্তে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সরকার, প্রশাসন এবং জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন মহলে গুরুত্বের বিচারে এই দলকে চতুর্থ গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবেও ধরা হয়। কিন্তু জনসমর্থনের বাস্তবতায় তারা স্পষ্টভাবে তৃতীয় অবস্থানে। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চমকপ্রদ তথ্যটি। রাজনৈতিক বিশ্লেষকরা ইসলামী আন্দোলন বাংলাদেশকে বলেন বাফার পলিটিক্যাল পার্টি। এর অর্থ হলো নির্বাচনে এই দল যেদিকে মোড় নেবে সেদিকেই জয়ের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়, কারণ তাদের রয়েছে দেশ জুড়ে বিস্তৃত একটি সুসংগঠিত ভোট ব্যাংক। প্রতিটি জেলা, প্রতিটি উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়েও তাদের সংগঠন ও সমর্থন বিদ্যমান। এই বিশাল শক্তির মালিক হয়েও পীর সাহেব চরমোনাই নিজে নির্বাচনের প্রার্থী হচ্ছেন না। এখানেই প্রশ্ন ওঠে, কেন? একজন মানুষ যখন নিশ্চিত বিজয়ের সম্ভাবনা দেখেন, যখন রাষ্ট্র ক্ষমতার দরজা প্রায় খুলেই যায়, তখন তিনি নিজেকে পেছনে রাখেন কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু ইতিহাসে ফিরে যেতে হয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যিনি ঠিক একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন। তার নাম অধ্যাপক গোলাম আজম, জামায়াতে ইসলামীর সাবেক আমির। গোলাম আজমকে ঘিরে বিতর্ক ছিল অগণিত। স্বাধীনতা বিরোধিতার অভিযোগ, শান্তি কমিটির সম্পৃক্ততার প্রশ্ন, এমনকি তার নাগরিকত্ব নিয়েও একসময় তীব্র বিতর্ক হয়েছিল। কিন্তু এত সব বিতর্কের পরও তার ব্যক্তিত্ব ছিল ব্যতিক্রমী। তার রাজনৈতিক দূরদর্শিতা, কৌশল এবং বুদ্ধিবৃত্তিক প্রভাব সব মহলেই স্বীকৃত ছিল। শেখ হাসিনা ও খালেদা জিয়া দুজনেই তাকে স্যার বলে সম্বোধন করতেন। বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা তার সামনে বসতেন শ্রদ্ধার সঙ্গে। একটি ঘটনা বিশেষভাবে স্মরণযোগ্য। 1991 সালে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল গোলাম আজমের বাসায় গিয়েছিল। তারা জানিয়েছিল শেখ হাসিনা তার জন্য জায়নামাজ ও কোরআন শরীফ পাঠিয়েছেন এবং অনুরোধ করেছিলেন 18টি আসনের সমর্থনের জন্য। খালেদা জিয়াও তার প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। আজও সেই সময়কার ছবিগুলো পাওয়া যায়। কিন্তু এই মানুষটি কখনোই নিজে নির্বাচন করেননি। যখন জামায়াত বিএনপি জোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পথ খুলে গেল, যখন মন্ত্রী হওয়ার চূড়ান্ত সম্ভাবনা তৈরি হলো, ঠিক তখনই তিনি দায়িত্ব ছেড়ে দিলেন। বলেছিলেন শারীরিক কারণে আর পারছেন না। ক্ষমতার একেবারে শেষ দরজায় দাঁড়িয়ে পেছনে ফিরে যাওয়ার এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে আজও বিরল। আজ পীর সাহেব চরমোনাই ঠিক সেই পথেই হাঁটছেন। তিনি চাইলে সহজেই এমপি হতে পারতেন। বরিশাল 5 আসনে তিনি প্রার্থী হলে তার বিজয় প্রায় নিশ্চিত ছিল। শোনা যাচ্ছে সেই আসনে মুফতি ফয়জুল করিম প্রার্থী হচ্ছেন। কিন্তু অনেক বিশ্লেষকের মতে তার মধ্যে একজন পরিণত রাজনীতিবিদের প্রয়োজনীয় শালীনতা ও কৌশলের ঘাটতি আছে। চরমোনাইয়ের অনুসারীরা তাকে সমর্থন করলেও সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ। অন্যদিকে মুফতি সৈয়দ রেজাউল করিমের মধ্যে রাজনৈতিক সংযম, ভাষার পরিমিতি এবং দূরদর্শিতা
পূর্ণ মাত্রায় বিদ্যমান। তিনি চাইলে শুধু এমপি নয়, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সম্ভাব্য সরকারি একটি বড় মন্ত্রণালয়ও সহজেই পেতে পারতেন। কিন্তু তিনি সেই পথে হাঁটছেন না। কেন? কারণ তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, একজন পীর। তিনি মানুষকে তাসাউফ শেখান, তাসকিয়া শেখান, নফসের আত্মশুদ্ধির পথ দেখান। একজন পীরের জন্য একটি আলাদা পবিত্রতার জায়গা থাকে। তাকে থাকতে হয় বিতর্কের ঊর্ধ্বে। রাজনীতি একটি কঠিন ও নোংরা ময়দান। ইতিহাস সাক্ষী, সাহাবীদের যুগেও অনেকেই রাষ্ট্র ক্ষমতা থেকে ইচ্ছাকৃতভাবে দূরে থেকেছেন, কারণ রাজনীতি আধ্যাত্মিকতার সাথে সবসময় খাপ খায় না। পীর সাহেব চরমনে একটি অসাধারণ ভারসাম্য রক্ষা করেছেন। তিনি রাজনীতি করছেন, তার দল রাজনীতিতে ভূমিকা রাখছে, কিন্তু তিনি নিজেকে বিতর্কের বাইরে রাখছেন। এই কারণেই তার বিরুদ্ধে চরম সমালোচনার সময়েও কেউ ব্যক্তিগত অভিযোগ তুলতে পারেনি। বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতিতে যেখানে অনেক আলেমকে ক্ষমতার জন্য আপোস করতে দেখা গেছে, সেখানে পীর সাহেব চরমনায় একটি ব্যতিক্রম উদাহরণ। তিনি নির্লোভ, নিরহংকারী, সংযত। ক্ষমতা নয়, তার কাছে মুখ্য ইসলামের বৃহত্তর স্বার্থ। তিনি হয়তো নিজে মন্ত্রী হবেন না, কিন্তু ইতিহাসে তিনি থেকে যাবেন একটি অনন্য নজির হয়ে। ক্ষমতার দরজায় দাঁড়িয়ে যে মানুষটি পেছনে ফিরে যেতে পেরেছেন, তিনি অপরাজিত। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যখন লেখা হবে, তার নাম শ্রদ্ধার সাথে লেখা হবে, কারণ ক্ষমতার মোহ সবাই ছিন্ন করতে পারে না। পীর সাহেব চরমনায় পেরেছেন। ইতিহাস এর সাক্ষী হয়ে থাকবে। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।